26 নাগরিকের বিবৃতি, 5 এবং 6 ফেব্রুয়ারির ঘটনার দায় অন্তর্বর্তী সরকারের উপরেই অনেকাংশে বর্তায়। অর্থাৎ ওই 2 দিনের যে ঘটনার দায় দায়িত্ব চাপ ক্রমেই কিন্তু সরকারের উপর বাড়ছে। বিএনপিও আকার ইঙ্গিতে এটি সরকারকে বলছে যে নির্বাচনের কথা বলা হচ্ছে না, যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে, দ্রুত এটা নির্বাচন করতে হবে, সেটা তো সব ঠিক আছে দাবি, কিন্তু ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলী বা মোহাম্মদ ইউনূস খোদ নিজে তিনি কি নির্বাচন হতে দেবেন? দলীয়করণ করেছে। এই দলীয়করণের ফলশ্রুতিতে আজকে আমরা জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের বিতর্কিত কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পেয়েছি এবং শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা এবং আওয়ামী লীগ পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে, পুলিশকে স্ট্রিট সোলজার্স হিসাবে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং ছাত্র নাগরিকের উপরে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে। এবং এই যে পুলিশের এই বিতর্কিত ভূমিকাটির কারণে আজকে আস্থার সংকটে সমগ্র পুলিশ বাহিনী পড়েছে। বিভিন্ন বাড়ি ঘরে হামলা অগ্নিসংযোগ শুরু হয়েছিল, সেটার বিরুদ্ধে আবারও একই কথা বলতে এসেছি, কারণ এরপর এটা থামিনি, এটা চলছে এবং এই মানসিকতার বিরুদ্ধে দাঁড়ানো ঝুঁকিপূর্ণ। আমার গতকালের ভিডিওর নিচে অনেকে আমাকে মন্তব্য করেছেন, আপনি একটু মন্তব্য তো পড়েন, পড়ছেন কি আপনি, পড়ে কি বুঝতে পারছেন মানুষের সাইকোলজি কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সৈয়দ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে রাজনীতি বা দেশের যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশবিশেষ। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব, সবাই এক মুহূর্ত না টেনে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। যে নির্বাচনের কথা বলা হচ্ছে না, যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে, দ্রুত এটা নির্বাচন করতে হবে, সেটা তো সব ঠিক আছে দাবি, কিন্তু ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলী বা মোহাম্মদ ইউনূস খোদ নিজে তিনি কি নির্বাচন হতে দেবেন? আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনি একটু আগেই উল্লেখ করলেন, সেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে বাংলাদেশ আর্মি কোন দিকে রয়েছে এটা বোঝা খুব মুশকিল। বাংলাদেশ আর্মিও কি এই নির্বাচন হতে দেবে? এটা তাদের কথা তো বলা যাবে না। আর্মির ভিতরে আমার মনে হয় বাইরের আলোচনায় যা বোঝা যাচ্ছে যে আর্মির ভিতরে একটা প্রতিনিয়ত লড়াই চলছে, সেটা জামাত এবং এন্টি জামাত। এন্টি জামাতও বলা যাবে না, জামাত এবং যারা সাধারণ, যারা বাংলাদেশকে ভালো চায় আর জঙ্গি জিহাদি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচিত করতে না চায়, যারা আর্মির যে ঐতিহ্য অলরেডি আছে এইটাকে যারা ধ্বংস করতে না চায়, তারা একটা গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, যারা আপনি দেখবেন ইয়াতে ইউনূস সরকার বেশ কিছু দায়িত্ব, ধরুন আপনার যারা আনসারুল্লাহ বাংলা টিমের যে মেজর জিয়া, তার আপন ইয়াকে শ্বশুরকে দায়িত্ব দিছে, একটা বড় দায়িত্ব দিছে আপনার ওই ইনভেস্টিগেশন এই যে ইয়া করার জন্য। এরকম কতগুলো পয়েন্ট আপনার আছে যেগুলো একেবারে স্ট্র্যাটেজিক পয়েন্টে অলরেডি জামাত লোক বসিয়ে দিয়েছে এবং তারা খুব ফার্ম। কেউ ধরুন যে নির্বাচন কমিশনে যারে বসানো হয়েছে, সে একেবারে তার কথাবার্তা শুনলে, তার ইয়া দেখলে আপনি বুঝবেন এটা পুরো জামাত, এবং তার ইতিহাস আপনি নেন, তারপর দেখবেন যে তো এই জন্য সহজে জিনিসটা যা এই নির্বাচন কমিশনের আন্ডারে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব হবে? মানে একদম প্রশ্নই ওঠে না। একদম এই নির্বাচন এই জামাত যে ইউনূস কিন্তু কিছু করে নেই, ইউনূসকে বলা হয়েছে যে এটা নির্বাচন কমিশন, ওকে দিয়ে দাও। তো এরকম ইউনূস তো নিঃশর্ত সারেন্ডার করছে জামাতের কাছে। তো এই জন্য আপনার এই নির্বাচন কমিশন, এই বিচার বিভাগ, যে ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে কোর্ট, সেই কোর্টের কারা, যারা জামাতের যারা যুদ্ধাপরাধী তাদের পক্ষে যারা উকিল ছিল, উকিলের অ্যাসিস্ট্যান্ট, তারা এখন চিফ প্রসিকিউটর। তারা আবার যেই লন্ডন থেকে সে আরেক ভদ্রলোকের নিয়ে এসে তারা জামাতের ওকালতি জারি করছে, তারে আবার অ্যাডভাইজার করে নিয়ে এসছে। এইগুলো সেই একেবারে বেহায়ার মতো, বেলাজ মতো, লাজ লজ্জাহীন
তারা সে এত সিরিয়াসলি তারা একটা ধরুন একটা ক্যাঙ্গারু কোড বানাইয়া এনি হবে একটা, এবং শেখ হাসিনার ফাঁসি হতে হবে। কে বললো শেখ হাসিনার ফাঁসি হবে? কে শেখ হাসিনার ফাঁসি কি ওরা বলবে না কোর্ট বলবে? তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে তো আপনি এই গভর্নমেন্ট যে পরিস্থিতিতে আছে এবং ইনুস যে পর্যায়ে আছে, এখন ইনুসকে তো বিএনপি বিশ্বাস করছে না, তাকে জামাতের উপরই ভরসা করতে হচ্ছে, প্লাস জামাত সমর্থিত আর্মির ভিতরেও যারা আছে তাদের ওইগুলোর ভিতরে এখনো সে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এখনো সে সেই অ্যালেক্স সোরস সাথে দুদিন আগে দেখা করলো, এরা এখনো কিন্তু এটা তো ট্রাম্পকে করা, চ্যালেঞ্জ করা। ইউনুস কিন্তু এখনো কিন্তু সে ওই ইয়াতে হোস্টে এখনো আসে নাই, সে এখনো যে একটা নর্মাল যে প্রসিজিওর ইলেকশন করা, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যে তার মানসিকতাই এখনো, সেই মানসিকতাই এখনো মোহাম্মদ ইউনুসের নেই। না, এখনো না। স্বাভাবিক একটা বিষয়, এবং এইরকমই যে বাংলাদেশে হওয়ার ছিল সেটা অনেকে আন্দাজ করছিলেন। এবারে দেখার যে আন্তর্জাতিক প্রেসারের কাছে নতি স্বীকার করেন কিনা মোহাম্মদ ইউনুস এবং পরিস্থিতি তারপর কি হয়। তো ভোট আরো একবার তারেক রহমান, যিনি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তার বক্তব্যে বারবার করে যত দ্রুত নির্বাচন করার কথা কিন্তু বলছেন। একই সঙ্গে বিএনপির 31 দফা প্ল্যানের কথাও বলা হচ্ছে। শোনাবো তারেক রহমানের বক্তব্য। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমার কথা বলার মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যে আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা যদি জনগণের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করব, তত দ্রুত আমরা পরিবর্তনের কাজ শুরু করতে পারবো। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারবো, তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব। এখন কিছু কিছু লোক বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন হলেই সব সমস্যার সমাধান যে হয়ে যাবে আমরা তা বলছি না, কিন্তু নির্বাচন হলে যেটি হবে সেটি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকবে। তার ফলে এই যে সব সমস্যা যেগুলা বলছে সমস্যা, কিছু কিছু মানুষ সেই সমস্যাগুলোর সমাধানের পথ, গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে। আস্তে 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 সমস্যার যে গিট্টু, সমস্যার যে জট, সেটি আস্তে আস্তে খোলা ধরবে। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে বহু মানুষ জীবন দিয়েছে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। একটি সরকারকে যদি জনগণের মতো করে চলতে হয়, জনগণের দুঃখ দুর্দশা, জনগণের সমস্যার বিষয়গুলো যদি দেখভাল করতে হয়, তাহলে ওই সরকারকে অবশ্যই জনগণ দ্বারা নির্বাচিত সরকার হতে হবে। খুব ইন্টারেস্টিং শরীফ ভাই, তিনি বলছেন যে সরকারকে যদি জনগণের সমস্যার সমাধান করতে হয় তাহলে সেই সরকারকে জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে। মানে মোহাম্মদ ইউনুসের যে উপদেষ্টা সরকার, সেই উপদেষ্টা সরকারের গালে ঠাস করে একটা চড় মারার মতন বক্তব্য। একই সঙ্গে তিনি বলছেন যে জবাবদিহির জন্য নির্বাচন করাটা প্রয়োজনীয়। তিনি তার কথাতে এটা স্পষ্ট যে যারা বলছেন যে নির্বাচন করলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিনা, তিনি তো পুরোপুরি ইউনুস এবং তার যে উপদেষ্টা মন্ডলী রয়েছে তাদের দিকেই প্রশ্ন তুলে দিচ্ছেন। এই বক্তব্য আজকে না, এই বক্তব্য ধরেন 5ই আগস্টের পরে, ধরেন 20-25 আগস্টে এটা ওনার পার্টির সাধারণ সম্পাদক এবং অন্যান্য যারা আছে লিডিং পার্সনস ইন বিএনপি, তারা সবাই এই কথাটা, নির্বাচনের কথা কবে তাড়াতাড়ি করুন, 3 মাসের ভিতরে দিন। সালাউদ্দিন সাহেব বলছে 6 মাসের ভিতরে দিন। উনি এই কথাটা, ইট ইজ নাথিং নিউ। নির্বাচন ছাড়া যে একটা ক্রেডিবল গভর্নমেন্ট হয় না, অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট হয় না, এটা তো স্কুলের ছাত্ররাও জানে যারা পড়ে। তো এইখানে তো উনি এতদিন ইউনুসকে, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। এই সরকার যদি ব্যর্থ হয়ে যায়
তাহলে কিন্তু আমরা সবাই ব্যর্থ হয়ে যাব। তাহলে জঙ্গি জিহাদিদের সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে উনি কেমনে ব্যর্থ হবে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তো তারপরে এটা ভালো, আপনি যে দুবার শুনাইলেন একই বক্তব্য, এটা খারাপ না, এটা ভালো। মানুষ আরো শুনুক, আরো বুঝুক, ওনার স্ট্যান্ড পয়েন্টটা বোঝার দরকার ওনাদের কর্মীদের। তবে গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু ওনারা লস করছেন, অলরেডি লস করছেন। নির্বাচন বলুন আর আন্দোলন বলুন, জনগণ লাগবে। তো যাই হোক, ওনারা যদি মনে করে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে, এটা ক্রেডিবল হবে না, এটা আমি আরেকবার বলি। এবং আন্দোলন করে কোনো লাভ হবে না যদি যারা তাকে ক্ষমতায় বসিয়ে আছে ইউনূসকে, তারা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে এটা হবে না। তারপরে গ্রাউন্ড রিয়েলিটির বাইরে ডোনাল্ড ট্রাম্প কি করবে? আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ গত 1.5 দশকের বেশি সময় ধরে পুলিশকে যেভাবে দলীয়করণ করেছে, এই দলীয়করণের ফলশ্রুতিতে আজকে আমরা জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের বিতর্কিত কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পেয়েছি। এবং শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা এবং আওয়ামী লীগ পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে, পুলিশকে স্ট্রিট সোলজার্স হিসাবে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং ছাত্র নাগরিকের উপরে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে। এবং এই যে পুলিশের এই বিতর্কিত ভূমিকাটির কারণে আজকে আস্থার সংকটে সমগ্র পুলিশ বাহিনী পড়েছে। এবং আপনারা আরো জানেন যে গুটি কয়েক ছাত্রলীগের যে ক্যাডারদেরকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল পুলিশে, সেই সব ছাত্রলীগের গুটি কয়েক পুলিশ সদস্যের ব্যক্তি স্বার্থের কারণে সমগ্র পুলিশ বাহিনী কিন্তু এই আওয়ামী লীগের দলদাস হিসেবে গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আওয়ামী নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যার সাথে জড়িত হতে বাধ্য হয়েছে। এবং আপনারা জানেন যে আমরা বারবার করে বলছি যে সমগ্র সব পুলিশ অফিসারই কিন্তু বেনজির কিংবা হারুন নয়, আমাদের সব পুলিশ অফিসার কিন্তু এমন নয়। সেই জায়গা থেকে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এটি পুলিশের দায়িত্ব, মানুষের অনাস্থা, তারা যে কারণে তারা মানুষের অনাস্থার কারণ হয়েছে, এখন তাদেরকে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে তারা ছাত্র নাগরিকের পুলিশ এবং ছাত্র জনতার পুলিশ। ছাত্র নাগরিকের তারা গত 15 বছরের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পুলিশের সাথে মানুষের একটি দূরত্ব তৈরি হয়েছে, ছাত্র নাগরিকের দূরত্ব তৈরি হয়েছে। এখন পুলিশ দায়িত্ব নিয়ে এটিকে সংশোধন করতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পুলিশ দায়িত্ব নিয়ে ছাত্র নাগরিকের সাথে পুলিশ তার যে বিতর্কিত কর্মকাণ্ডগুলোর সেগুলোর উত্তরণ ঘটাতে হবে। সেজন্য পুলিশ যে কাজটি করতে হবে সেটা মানুষের আস্থা অর্জনের জন্য পুলিশের মধ্যে যে মেন্টালিটি তৈরি হয়েছে। আজকে আমরা দেখেছি বেনজিরকে বক্তব্য দিয়েছে যে 90% পুলিশ আওয়ামী লীগের পুলিশ। মানুষের আস্থা অর্জনে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে যে এই ফেসিবাদী আওয়ামী লীগ দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে মানুষের মানবিক মর্যাদা নষ্ট করেছে, মানুষকে যে ন্যূনতম যে হিউম্যান ডিগনিটি রয়েছে সেটিরও স্বীকৃতি দেয়নি। সেই জায়গা থেকে আপনারা এটি নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ যে ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আপনাদেরকে সাথে জড়িয়ে সেখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে, সেই জায়গায় আপনারা আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াতে আওয়ামী লীগকে গ্রেফতার করার মধ্য দিয়ে এবং আওয়ামী লীগকে প্রতিহত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে আপনারা যদি গ্রেফতার করেন, আওয়ামী লীগের যে আইন বহির্ভূত, বিধি বহির্ভূত যে ধরনের কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোতে আপনারা ছাত্র নাগরিকের সাথে নিয়ে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আপনারা দৃশ্যমান ভূমিকা রাখেন, তাহলেই ছাত্র নাগরিকের যে আস্থাটি রয়েছে সেই আস্থাটি ফিরে আসবে। আমরা আবারও বলছি, আমরা পুলিশকে প্রতিহিংসার কোনো প্রতীক বানাতে চাই না। আওয়ামী লীগ আপনাদেরকে ছাত্র নাগরিকের বিরুদ্ধে সমগ্র পুলিশকে ছাত্র নাগরিকের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং এটি এখন আপনাদের কাজ যে আপনারা ছাত্র নাগরিকের যে প্রত্যাশার প্রতিফলন আপনাদের কাজের মধ্য দিয়ে ঘটাবেন। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা যদি মনে করে থাকেন ছাত্র নাগরিকের আপনাদের কাজে সহযোগিতা করতে পারে, আমরা সামাজিকভাবে আপনাদের কাজে আমরা সহযোগিতা করব। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের 5ই অগাস্টে যে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে, সেই তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান সেটি ইতিহাসে সবসময় আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। কিন্তু 5ই অগাস্টে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান রয়েছেন সর্বজন শ্রদ্ধেয় জেনারেল ওয়াকার সাহেব বলেছিলেন যে দেশের পরবর্তী আইন শৃঙ্খলার যে পরিস্থিতি স্বাভাবিকীকরণের ক্ষেত্রে ওনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সত্ত্বেও আমরা ফিল্ড লেভেলে দৃশ্যমান এটির প্রয়োগ দেখছি না এবং আইন শৃঙ্খলার পরিণতি যদি ক্রমশ
অবনতি হতে থাকে, তাহলে আমরা যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের বিষয়টি ভাবছি, ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের অপেক্ষায় রয়েছি, আমরা রিফরমেশনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের পথে যে আমরা উত্তরণের দিকে যাচ্ছি সেটি আমাদের ব্যাহত হবে। সেই জন্য আমাদের সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে, প্রান্তিক পর্যায় থেকে সমগ্র বাংলাদেশে আপনাদের দৃশ্যমান আমরা পদক্ষেপ আপনাদের দেখতে চাই এবং আইন শৃঙ্খলা স্বাভাবিকরণের ক্ষেত্রে ছাত্র নাগরিককে সাথে নিয়ে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি, আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা ছাত্র নাগরিকদের সাথে নিয়ে আপনাদের যে পরবর্তী পদক্ষেপ রয়েছে আইন শৃঙ্খলা স্বাভাবিকীকরণের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা দৃশ্যমান পদক্ষেপ নেবেন এবং আপনাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেটি দৃশ্যমান আমরা প্রয়োগ দেখতে চাই। এবং আমরা দেশের সাধারণ মানুষকে বলতে চাই যে দেশের সেনাবাহিনী, পুলিশ এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান, তারা আমাদের প্রতিযোগী নয়, এই সংস্থাগুলো আমাদের সহযোগী এবং বিদেশি ইন্ধনে বিদেশ থেকে বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সবসময় চাইবে এই প্রতিষ্ঠানগুলো যদি দুর্বল হিসেবে প্রমাণিত করা যায়, তাহলেই আমাদের বাংলাদেশের বা আমাদের এই যে ভূখণ্ডের দখলদারিত্বের ক্ষেত্রে, আমাদের পূর্ণাঙ্গ দখলের ক্ষেত্রে আমাদের যে পার্শ্ববর্তী দেশের যে প্রভাব তত বেশি বিস্তার করতে পারবে। সেজন্য আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার ক্ষেত্রে যত ধরনের ষড়যন্ত্রই আওয়ামী লীগ থেকে করা হোক না কেন, সেগুলো আমরা অবশ্যই সেগুলোর বিরুদ্ধে আমাদের সবসময় আমাদের সর্বাবস্থান থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের প্রতি আহ্বান থাকবে যে আওয়ামী লীগীকরণ করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, সেই জায়গা থেকে আপনারা সেই জায়গার মনস্তাত্ত্বিক উত্তরণ আপনাদেরকে ঘটাতে হবে এবং এটি আপনাদের মনস্তাত্ত্বিকভাবে এটিকে আপনাদেরকে এই জিনিসটিকে আপনাকে অ্যাকনোলেজ করতে হবে যে আমরা ফেসিবাদ উত্তর বাংলাদেশে আমরা বসবাস করছি এবং এই পোস্ট যে রেজিম সিচুয়েশনে আপনাদেরকে ছাত্র নাগরিককে সাথে নিয়েই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা চাই বাংলাদেশ স্থিতিশীল হোক, আমরা চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের সাথে বাংলাদেশে বেঁচে থাকুক। আসসালামু আলাইকুম। বিশিষ্ট ২৬ নাগরিকের বিবৃতি, ৫ এবং ৬ ফেব্রুয়ারির ঘটনার দায় অন্তর্বর্তী সরকারের উপরেই অনেকাংশে বর্তায়। অর্থাৎ ওই ২ দিনের যে ঘটনার দায় দায়িত্ব, চাপ ক্রমেই কিন্তু সরকারের উপর বাড়ছে। বিএনপিও আকার ইঙ্গিতে এটি সরকারকে বলছে যে তারা নিয়ন্ত্রণ করছে না কেন। অর্থাৎ ঘটনাগুলো কিন্তু ক্রমেই যত দিন যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন তাদের মূল্যায়নে শেষ পর্যন্ত এটি অন্তর্বর্তী সরকারের উপরে এসে পড়ছে। সে কারণে ২ দিন পর সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কারোর সম্পত্তির উপর যাতে ধ্বংসযজ্ঞ না চালানো হয়, ক্ষতি না করা হয়। কিন্তু তা সত্ত্বেও আজকে পর্যন্তও কিন্তু বহু জায়গায় নানা রকম ঘটনা ঘটছে। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ, নিন্দা ও প্রতিবাদ করেছেন দেশের বিশিষ্ট ২৬ নাগরিক। এক বিবৃতিতে তারা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে নির্মমতার সঙ্গে বাড়িটি ধ্বংস করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ঘটনা পরবর্তী একটি বিবৃতি দিয়ে এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। বিবৃতিদাতারা এও বলেন, ৫ এবং ৬ ফেব্রুয়ারি ঘটনার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের উপরেই অনেকাংশে বর্তায়। তারা এসব ঘটনার বিচার দাবি করেছেন। শুক্রবার এক বিবৃতিতে গণমাধ্যমে পাঠানো হয়, সেই বিবৃতিতে এই দাবি করা হয়। ২৬ নাগরিকের দেওয়া বিবৃতিতে বলা হয়, ৫ই ফেব্রুয়ারি যেভাবে ৩২ নম্বর ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি ক্রেন, বুলডোজার ব্যবহার করে নির্মমভাবে ধূলিসাৎ করা হয়েছে এবং তার সঙ্গে অন্য যেসব স্থাপনা পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে নির্মমতার সাথে ধ্বংস করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তা দেখে একটি সভ্য দেশের নাগরিক হিসেবে আমরা গভীরভাবে মর্মাহত, স্তম্ভিত ও লজ্জিত। এই ঘটনার বিচার আমরা চাই। বিবৃতি দাতারা বলেন, এসব লজ্জাজনক ঘটনার নিন্দা ও ধিক্কার জানানোর উপযুক্ত ভাষা আমাদের জানা নেই। ঘটনাটির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর সম্পূর্ণ সুষ্ঠু তদন্ত ও বিচার আমরা জানাতে চাই, কিন্তু কার কাছে জানাবো? আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো হয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে অথবা সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। কিন্তু কেন? তাদের জনগণের ট্যাক্স ও অর্থে লালন পালন করা হয় কি
নীরব দর্শক হয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করার জন্য? যখন তাদের নাকের ডগায় প্রকাশ্য ঘোষণা দিয়ে কোনো অপরাধ সংঘটিত হয়, তখন তারা নীরব নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালনের অর্থ কি? অপরাধের সহযোগী হওয়ার সমর্থক নয়। বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের গণ উত্তেজক, সহিংস বা মব ভায়োলেন্স কেবলমাত্র ফ্যাসিবাদের কর্মী সমর্থক এবং তাদের আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের নাশকতা সৃষ্টির প্রচেষ্টাকেই উৎসাহিত করবে। যাই হোক, লম্বা বিবৃতি দর্শক, এটির দায় দায়িত্ব তারা নির্ধারণ করতে বলেছে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, আনু মোহাম্মদ, খুশি কবির, পারভিন হাসান, ইফতেকারুজ্জামান, শামসুল হুদা, সারা হোসেন, সৈয়দ আবু নাসের, বখতিয়ার আহমেদ, সুব্রত চৌধুরী, নূর খান, শাহনাজ হুদা, নোভা আহমেদ, জুবাইদা নাসরিন, মোহাম্মদ সেলিম হোসেন, শাহ ই মবিন জিন্না, জাকির হোসেন, রেজাউল করিম চৌধুরী, মনীন্দ্র কুমার নাথ, সাইদ আহমেদ, মিনহাজুল হক চৌধুরী, আশরাফ আলী, সারদাত আলম, রেজাউল হক, হানা শামস আহমেদ এবং মুক্তাশ্রী চাকমা। দর্শক, নিঃসন্দেহে এই বিবৃতিটি একটি গুরুত্ব বহন করে এবং সরকার নিশ্চয়ই এই ব্যাপারে তার অবস্থান জানাবে। দর্শক, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। গতকাল বিকেলে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে ওয়াইড স্প্রেড ভাঙচুর এবং বিভিন্ন বাড়ি ঘরে হামলা অগ্নিসংযোগ শুরু হয়েছিল সেটার বিরুদ্ধে আবারও একই কথা বলতে এসেছি, কারণ এরপর এটা থামিনি, এটা চলছে এবং এই মানসিকতার বিরুদ্ধে দাঁড়ানো ঝুঁকিপূর্ণ। আমার গতকালের ভিডিও নিচে অনেকে আমাকে মন্তব্য করেছেন, আপনি একটু মন্তব্য তো পড়ছেন কি, আপনি পড়ে কি বুঝতে পারছেন মানুষের সাইকোলজি কি? মানে আমাকে বলা হচ্ছে আমি যাতে মানুষের চিন্তা এবং সাইকোলজি মতো চলি। আমি দুঃখিত, সামষ্টিকভাবেও আমরা সবসময় যে সঠিক সিদ্ধান্ত নেব তা হয় না। পৃথিবীতে বহু সময় এমন এসছে যখন বিভৎস দাঙ্গা লেগে গেছে, বেশিরভাগ মানুষের দাঙ্গায় ইনভলভ হয়েছেন এবং সেটাই সংখ্যাগরিষ্ঠের মত ছিল, কিন্তু তখনও সেই দাঙ্গাগুলো সঠিক হয়ে যায়নি। এরকম বহু ঘটনা আছে। একটা অন্যায়ের পক্ষে, অন্যায়ের দিকে কখনো কখনো মানুষ চলে যেতে পারে, কিন্তু সেটার পক্ষে থাকতে হবে। সেটা যদি সংখ্যাগরিষ্ঠের মতামত হয়, আমি এই যুক্তিতে বিশ্বাস করি না। এটার মধ্যে গণতন্ত্র নেই। গণতন্ত্র সরকার নির্বাচিত করার ক্ষেত্রে, আর ন্যায় বিচার বা ইনসাফ একজন মানুষও যদি সঠিক মনে করে, একজন মানুষেরটাও যদি সঠিক হয়, সেটাই আসলে নিশ্চিত করতে হবে। একটা স্টেট কি করবে না করবে সেটা খুব লেখাপড়ার মধ্যে আছে, এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার। সো আমি আবার একটু কথা বলতে চাই, কারণ ওই ঘটনার পর আমি গতকালকে ওই ভিডিওতে অনেকগুলো ঘটনা তখন পর্যন্ত যেগুলো সামনে এসেছিল সেগুলোর হেডলাইন পড়ে শুনিয়েছি। এরপর আবার ঘটনা ঘটেছে এবং আহ্বান আছে, কেউ কেউ আহ্বান করেছেন 7 দিন ধরে এই ধরনের ঘটনা ঘটাতে হবে। আমি গতকালের পর এখন পর্যন্ত এই ভিডিওটা যখন রেকর্ড করছি তার পর্যন্ত আমার সামনে অন্তত যে ঘটনাগুলো এসেছে একটু হেডলাইন পড়ি। জামালপুরে অভিনেত্রী শাওনের বাবার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। নোয়াখালীতে সাবেক সেনাপ্রধান মইনি আহমেদের বাড়িতে ভাঙচুর, আগুন। সরিষাবাড়িতে সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। বুলডোজার দিয়ে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র দাসের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। বগুড়া ও গাইবান্ধায় এক্সকাভেটর দিয়ে আওয়ামী লীগ অফিস গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসভবন ভেঙে ফেলা হচ্ছে। নট অনলি দ্যাট, আজকে নামাজের আগে এটা ছড়িয়ে পড়েছিল যে নামাজের পর বিভিন্ন জায়গায় একই ধরনের হামলা আরো হবে। আমি যে ভিডিওটা যখন রেকর্ড করছি নামাজ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেরকম খবর আমার সামনে আসেনি। আমি আশা করি এই ধরনের ঘটনা ঘটবে না, কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে না আর একটাও ঘটবে না এটা বলা কঠিন, কারণ আমরা যখন এই ধরনের মানুষজনকে উস্কে দেই তখন তাদেরকে থামানো অনেক ক্ষেত্রে কঠিন হয়। মানে দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে আমরা যদি সহি নিয়ত কেউ যদি মনে করি যে এটা ভেঙে দেওয়া যায় এটাই উদ্দেশ্য, লুটপাট বা এমন কিছু উদ্দেশ্য না, কিন্তু এটাও সবসময় ঠিকঠাক থাকে না। অনেক সময় বহু মানুষের মধ্যে নানান রকম ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ চলে আসে যে ভাঙচুর করবে, লুটপাট করবে। এবং আমি গতকালই একটা কথা বলেছিলাম, কথাটা রিপিট করি, কোন পর্যন্ত আমরা ঠিক করবো যে আওয়ামী লীগ, তাহলে তো যারা ভাঙ্গার কথা বলছেন তারা একটা তালিকা দিয়ে দিতে হবে যে এই তালিকা হচ্ছে আওয়ামী লীগের সেই সকল তাদের মনুমেন্ট গুলো, তাদের বাড়িগুলো, তাদের
দুঃশাসনের প্রতীক। সুতরাং এই পর্যন্ত ভাঙা যাবে, ওই পর্যন্ত ভাঙা যাবে না। কারণ আমি গতকালই বলেছি, রিপিট, ইউনিয়ন পর্যায়ে যে আওয়ামী লীগ নেতা, সেও বিভৎস টর্চার করেছে। আওয়ামী লীগে কোনো নেতা বলে কিছু নয়, সবই অপরাধী, ক্রিমিনাল। সে প্রতিপক্ষকে পিটিয়েছে, সে প্রতিপক্ষকে জেলে দিয়েছে, সে প্রতিপক্ষকে এলাকায় আসতে দেয় নাই, সে চাঁদাবাজি করেছে। তো তার বাড়িও তো লোকাল একজন বিরোধী দলীয় কর্মী বা সাধারণ মানুষের কাছে একই রকম দুঃশাসনের প্রতীক। তো সেটাও ভেঙে দিতে হবে। তাহলে কত হাজার বা কত লাখ বাড়িঘর ভাঙতে হবে, অথবা কতটুকু ভাঙতে হবে সেটার একটা লিস্ট দিয়ে দিতে হবে যে এই পর্যন্ত ভাঙা যাবে। এগুলো হয় না, এবং এই জিনিসগুলো আসলে সমাজে ভয়ঙ্কর অ্যানার্কি তৈরি করে। এবং 6 মাস বয়স হয়ে গেছে যে সরকারের, সে সরকার পারফর্ম করছে না। আমার কথাগুলো গতকালের ভিডিও রিপোর্টটা রিপিট হবে, তারপর আমি বলতে চাই, মানে সরকারকে অকার্যকর দেখানোর চেষ্টা। সরকার কার্যকর না, সরকারের হাতে পুলিশ নাই। সে 32 নম্বরের কথা বলেছে, ওখানে যে পরিমাণ মানুষ গেছে এটা নিয়েও প্রশ্ন আছে। এটা আগে ঘোষণা হয়েছিল, কিন্তু তারপরও যথেষ্ট ব্যবস্থা নেওয়া যায় নাই। কিন্তু এটাও সত্য, এত মানুষের সামনে আমাদের রাষ্ট্রীয় বাহিনী গিয়ে মুখোমুখি দাঁড়াবে এবং তাদেরকে প্রয়োজনে বল প্রয়োগ করবে, গুলি করবে, এটা টাফ। এটা আমাদের বিদ্যমান প্রেক্ষাপট, 6 মাস পরও এই প্রেক্ষাপটটা নিয়ে ডিবেট করাই যায়। সো ওইটুকু পর্যন্ত। এবং কেউ কেউ যেটা বলেন যে শেখ হাসিনার এই বক্তব্যের সামনে, এই স্পর্ধার সামনে, এই দুঃসাহসের সামনে রিটালিয়েট করা লাগতো। সো দ্যাটস ফাইন, ওই পর্যন্ত যদি ছাড়ো দেয়। কিন্তু এরপর ওয়াইড স্প্রেড যেগুলো শুরু হলো, এগুলো ভয়ঙ্কর, এবং এগুলো সরকারের এক্সিস্টেন্সকে প্রশ্নের মুখোমুখি করে। আমরা সরকারের দিক থেকে স্টেটমেন্ট দিতে দেখেছি, কিন্তু আমরা আসলে কাজ দেখতে চাই। মানে শুধুমাত্র বাকিগুলো আমি ঠেকাবো এরকম না। যারা যারা বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে সেখানকারও মানুষজনকে প্রয়োজনে গ্রেফতার করতে হবে, প্রয়োজনে গ্রেফতার করতে হবে, করে এই বার্তা দিতে হবে যে এ কাজ করা যায় না। মানে অপরাধ ঘটার পর ভবিষ্যতের গুলো ঠেকাবো, এটা অপরাধের ডেটারেন্ট হয় না। আপনি মাজার ভাঙা হচ্ছে, আপনি ঠেকাবো ভবিষ্যতে বললে হয় না। যারা একবার ভেঙেছে তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে সেটা ডেটারেন্ট হিসাবে কাজ করে। আমরা যারা আছি, আমরা একটা কথা একটু বুঝবো, সেটা আমরা এথিক্যালি দেখি, আধুনিক রাষ্ট্রের ব্যবস্থার দিক থেকে দেখি, বা ধর্মীয়, যদি বাংলাদেশ একটা ধর্মীয় রাষ্ট্র হতো, বা আমরা যারা গভীরভাবে ধর্মে বিশ্বাসী মানুষ আছি বা ধর্ম ফলো করি, তাদের কাছে একটা কথা আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থা, সেটা যেই ধরনের রাষ্ট্র ব্যবস্থাই হোক না কেন, যে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা যে কারো বিরুদ্ধে কোনো রকম কোনো স্টেপ আমরা যদি নিতে চাই, সেটা একটা আইনি কাঠামো লাগবে, একটা ভিত্তি লাগবে, একটা বিচারিক ব্যবস্থা লাগবে। কথার কথা, বাংলাদেশ সরকার এমন আইন পাশ করতে পারে, ওই যে একসময় 65-তে শত্রু সম্পত্তি আইন হয়েছিল, আমরা আওয়ামী লীগের এগুলো নিয়ে একটা আইন করলাম, এগুলো শত্রু সম্পত্তি ঘোষণা করে দেবো, ওরা যেগুলো পালাইছে তাদের সবকিছু রাষ্ট্র নিয়ে নেবে। যদি একটা আইন করে, এই আইনটা সমালোচিত হতে পারে, কিন্তু আইনি পেরিমিটার, বা আমরা এটা করবে, দখল হলে ভেঙে দেবো, ভেঙে আমরা অন্য স্ট্রাকচার করব। একটা আইনি পেরিমিটারের মধ্যে রাষ্ট্র, সরকার এই কাজগুলো করবে, আমরা করবো না। এটা খুবই বেসিক, একটা রাষ্ট্রের খুবই বেসিক জায়গা হচ্ছে এটা। এর বাইরে যদি আমরা কিছু করি, আমরা আসলে রাষ্ট্রই বুঝি না, আমরা রাষ্ট্র গঠনের পর্যায়েই নেই। আবার আমি এটাও মানি, শেখ হাসিনা যা করে গেছেন, তারপর একই সাথে আমরা যেহেতু রাষ্ট্র হয়ে উঠতে চাই, আমাদের এটা জনগণের একটা পলিটি হয়ে উঠতে চাই, সেই সাথে এটাও তো সত্য, আমরা মানুষ, আমাদের কতগুলো আদিম ইনবর্ন ইনস্টিংক্ট আছে, আমাদের প্রতিশোধ পরায়ণতা আছে। শেখ হাসিনা পালানোর পর কিছু কিছু ক্ষেত্রে কিছু ঘটনা ঘটেছে, এবং সেখানে বরং আমরা খুব চমৎকার পারফর্ম করেছি। আমার মন ভরে গেছে, এটা আমাদের ইতিহাসে লেখা থাকবে যে আমরা খুবই ন্যূনতম, এর চেয়ে ন্যূনতম কিছু অনেক সকল সভ্য দেশেও হতো না। সেই জায়গাটা, সেই পরীক্ষাটা আমরা পার হয়ে এসেছি। এখন আমরা খুবই তুলনামূলক অনেক সহজ, আমরা বিরাট একটা টাফ পরীক্ষা পাস করে খুবই সহজ ক্লাস টেস্ট টাইপের একটা পরীক্ষা আমরা ফেল করছি। এটা খুব ভয়ঙ্কর। আমরা আমাদের ইচ্ছে হলেও, ইচ্ছা হবে না তা বলছি না, যে শেখ হাসিনার এই বক্তৃতা আমাকেও প্রচন্ড ক্ষুব্ধ করে, প্রচন্ড ক্ষুব্ধ। তার দুঃসাহস, তার বক্তৃতার মধ্যে কোনো সারবস্তু নাই, ওতে কিছু আসে যায় না, কিন্তু এই যে তার দ্য ভেরি মেন্টালিটি, যাকে ধরে এনে এখানে বিচার হওয়ার কথা ছিল, সেই নারী বসে বসে আমাদেরকে হুমকি দেয়। আমাদের প্রধান উপদেষ্টা, সমন্বয়ক, এমনকি সমন্বয়ের শ্বশুর সমন্বয়করা বিয়ে করছে, তাদের শ্বশুর বাড়ির দিকে খেয়াল রাখো বলছে। অসভ্যতার সীমা থাকা দরকার, আমারও ক্ষোভ হয়। কিন্তু আমরা রেস্ট্রিক্ট করব, আমাদের এমন কিছু করে ফেলবো না যে আমরা দীর্ঘমেয়াদে বিপদে পড়ে। আমরা খুবই বিপদের মধ্যে আছি, আমরা অনেকে হয়তো বুঝতে পারছি না। বাংলাদেশের একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যাওয়া পর্যন্ত এই সরকারকে অস্থির করে, এই সরকারের উপর আমাদের ক্ষোভ আছে, আমারও আছে। এই সরকার খুবই ইনএফিশিয়েন্ট। এই সরকারের প্রতি আমার এক্সপেকটেশনের মানে 20-25-30% যদি ফুলফিলড হতো ভালো হতো, কিন্তু আমার কাছে মনে হয় না, অনেকে আরো বেশি। আমি বলছি না যে এক্সপেকটেশন এটা ছিল যে তারা সব সমাধান করে ফেলবে, কিন্তু আমি
কাজ দেখতে চেয়েছিলাম। ব্যর্থ হন, কিন্তু আপনি কি চেষ্টা করছেন এটা দেখতে চেয়েছিলাম। কিন্তু তারপর আমি মনে করি এই সরকারটার পাশে আমাদের দাঁড়াতে হবে, আমাদের সমালোচনাও হতে হবে এমন ভাবে যাতে সরকার বড় বিপদে পড়ে না যায়। আর আমরা এমন কোনো কাজ করতে পারি না যেটা দিনের শেষে এই সরকারকে এমন ঝামেলায় ফেলে দেয় যেটা দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে নানা রকম অস্থিতিশীলতার পরিস্থিতি তৈরি করতে সাহায্য করবে। আমরা জানি মোদির সাথে ট্রাম্পের একটা বৈঠক হতে যাচ্ছে, তার আগে বাংলাদেশের এগুলোর পিছনে বড় পরিকল্পনা থেকে থাকতে পারে, সো দ্যাট হি ক্যান শো ট্রাম্পকে যে এটা হয়েছে। মোদির সাথে ট্রাম্পের যত খাতিরের কথা বলা হচ্ছিল, নানান বিষয় আছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরের ব্যাপার নিয়ে এবং তাতে যদি সো-কল্ড হিন্দু সম্প্রদায়ের মানুষ বিপদে আছে এটা দেখানো যায়। ট্রাম্প নিজে স্ট্যাটাস দিয়েছিলেন তার এক্স অ্যাকাউন্টে তার নির্বাচনী প্রচারণার সময়, সুতরাং সেটা নির্বাচনী হিসাব নিকাশ থাকলেও কিন্তু দিয়েছেন তো, এটা তো সত্য। সুতরাং বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ বিপদে আছে, এই ন্যারেটিভ ট্রাম্পকে গেলানো খুব কঠিন হবে না। ট্রাম্প একজন ইসলামোফোব মানুষ এবং সে কারণে দেখবেন বাংলাদেশে বহু ক্ষেত্রে ইসলামিজম মাথাচাড়া দিচ্ছে, এটা দেখানোর চেষ্টা হয়েছে। আমি রিপিট করছি, আপনাদের অনেকের ভালো লাগবে না, বাট আই ওয়ান্ট টু সে দ্যাট 32 নম্বর ভাঙার সময় আবারও কালেমে লেখা পতাকার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনি ইন্ডিয়ার মিডিয়া দেখেন এই ন্যারেটিভ। সো সবকিছু মিলে আমাদের কিন্তু বিপদ আছে। এমনকি এই ব্যর্থ সরকারকে সরিয়ে একটা 1-11 ঘটুক, এটা কারো কারো পরিকল্পনায় আছে, নানান রকম আলামত আছে। সবকিছু একটু মাথায় রাখি, খোলাখুলি হয়তো নিশ্চয়ই আবারও কথা বলবো, কিন্তু আমরা আমাদেরকে একটু রেস্ট্রিক্ট করি। আমাদের ভাল লাগবে না আমরা যখন এই ইটগুলো দিয়ে চালিত হই, আমাদের ইনবর্ন ইনস্টিংক্টগুলো দিয়ে চালিত হই, তখন সেটাকে তুষ্ট করতেই ভাল লাগে। কিন্তু দিনের শেষে আমরা মানুষ, আমরা বিচার বিবেচনা করি, আমরা আমাদের সরকারকে, রাষ্ট্রকে কাজ করতে দিই। আমি খেয়াল করেছি মাহফুজ আলম প্রধান উপদেষ্টা তিনি এই সময় অন্তত দুটো যখন ভাঙা হচ্ছে তখনও একটা স্ট্যাটাস দিয়েছেন, উনি খুবই অ্যাম্বিগুয়াস ভাষায় এটা লিখেছেন। আমি মনে করি তার জায়গা থেকে আরো স্পষ্টভাবে লেখা উচিত, আর সহজ ভাষায় লেখা উচিত, যাতে সাধারণ মানুষও কানেক্টেড হতে পারে সেটা, এবং পরবর্তীতে সরকারকে কাজ করতে দেওয়ার কথা বলেছেন, আমি তার কথা একও করতে চাই। সাম্প্রতিক সময়ে তার ভূমিকা যথেষ্ট রেসপন্সিবল আমি দেখছি। আমরা সবাই মিলে অন্তত সরকারকে ব্যর্থ হতে না দিই। এই সরকারকে ব্যর্থ হলে আমরা খুব বড় বিপদে পড়তে যাচ্ছি, সেটা যেই ফর্মই হোক না কেন। প্লিজ আমরা আমাদেরকে সংযত করি। সালাম আলাইকুম। 48 ঘন্টা অতিবাহিত হয়েছে। ক্ষমতাসীন নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের সরকারের গেল 6 মাসের মধ্যে সবচেয়ে বেশি অশান্তি বা অশান্ত পরিবেশ বাংলাদেশ বা বিশ্বজুড়ে দেখেছে। বিশ্ব মিডিয়াতে এই বিষয়গুলো গতকালকে থেকে খুবই আলোচিত। তো এই যখন অবস্থা, তখন অনেকটা তোপের মুখে পড়েছেন আমাদের ডক্টর ইউনূস। আর এই বিষয়গুলোকে নিয়ে তিনি তার প্রেস উইং এর মাধ্যমে তৃতীয়বারের মতো আজকে বিবৃতি দিয়েছেন। তো বিবৃতিটা কি? আওয়ামী লীগের পাশে এই মুহূর্তে শক্তভাবে নিজের অবস্থান প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে যে দেখেন, যা ঘটানোর তো ঘটেই গেছে, আপনার সরকার নীরব ছিল, আপনার প্রশাসন নীরব ছিল, আপনার এক ধরনের মৌন সম্মতি ছিল। তো এই সকল কিছুর পরে এখন এসে এই ধরনের বক্তব্য কতটুকু আসলে সংগতিপূর্ণ? বাট ডক্টর ইউনূসের সরকার বলছেন, খোদ ডক্টর ইউনূস বলছেন, শেখ হাসিনা এবং তার সাথে সংশ্লিষ্ট যে সকল রাজনীতিবিদরা আছেন, তাদের যে সকল বাড়ি গাড়ি বা সম্পত্তি প্রপার্টি আছে, সেগুলোতে যেন আর কেউ ভুলেও হাত না দেয়। কেন? নতুন বাংলাদেশ নামক যে বাংলাদেশের মসনদে তিনি বসেছেন, সেই বাংলাদেশের জনগণের যে চরিত্র, সেই বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে, এটার দায়ভার বেসিক্যালি উনাকে নিতে হবে, কারণ তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন। আর এই ঘটনাগুলোকে যারা রাজপথে ব্যালেন্স করছে অথবা কন্ট্রোল করছে, সেগুলোর মধ্যে জাতীয় বৈষম্য বিরোধী যে কমিটি আছেন, নাগরিক কমিটি আছেন, তাদের নেতারা বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছেন। আর এই বার্তাগুলোর কারণে মাঠ পর্যায়ে অনেকটা কন্ট্রোললেস হয়ে গেছে প্রশাসন। আর যিনি এই মবের সবচেয়ে বড় ধরেন কারিগর পিনাকিদা, তিনি কিন্তু থামার পক্ষে না, তিনি আরো বেশ কয়েকটা পদক্ষেপ নেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। তো এই ঘোষণাগুলো থেকে সামনের দিনগুলোতে আরো অনেক ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা থেকে সরকার আজকে বলছেন যে নতুন এই বাংলাদেশে যেন আগের মতন ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে। বাংলাদেশকে গড়তে হবে,
কারু উস্কানিতে, কোনো ব্যক্তি বিশেষ গোষ্ঠী কারু উস্কানিতে আপনার এই ধরনের কোন রকম কর্মসূচিতে অংশগ্রহণ করা যাবে না। সরকার মনে করছে যে আওয়ামী লীগের যারা অপরাধী আছেন, যারা ফ্যাসিস্টের দোসর হিসাবে কাজ করেছেন, জুলাই অভ্যুত্থানে বা গেল 16 বছর মানুষের মনে বিভিন্ন ধরনের গোসা ক্ষোভ জন্ম দিয়েছেন, সেগুলোর জন্য আইনের মাধ্যমে বিচার করা হবে। কিন্তু কোন ধরনের মবক্রেসি অথবা এই যে লুটপাট ভাঙচুর চলেছে, অগ্নিকাণ্ড ঘটেছে, এগুলো কোনোভাবেই উচিত না। তবে সরকার এটাও বলছেন যে এগুলো আওয়ামী লীগ সরকার গেল 16 বছর যাবত নিজেরা নিজেদের জন্য প্রাপ্তি হিসাবে অর্জন করেছেন, যার কারণে মানুষের মধ্যে এই ক্ষোভ, যে গোসা জিদ, এটা বিগড়ে উঠেছে। আবার সরকারের এমন কর্মকাণ্ড বা নীরবতা নিয়ে আপনার রাজনৈতিক দলগুলো কিন্তু আস্তে আস্তে মুখ খুলেছে। বিপি নূর থেকে শুরু করে মান্না ভাই, অনেকে আমরা দেখছি যে বিষয়গুলো নিয়ে বলছেন যে সরকারের বুলডোজার দিয়েই এই সবকিছু ভাঙা হয়েছে। তার মানে এগুলোতে সরকারের একটা মনোসম্মতি ছিল, কিন্তু এখন সরকারই বলছে যে এগুলা করা যাবে না। অপরদিকে সরকারের এমন বক্তব্যকে কাউন্টার করছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বা যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে টোটাল ঘটনার জন্য ইউনূস সরকারকেই দায়ী করা হচ্ছে। আর যখন এমন বিবৃতি আসছে, তখন বলছে যা ঘটানোর তো ঘটাইয়ে দিছে, এখন বিশ্ব মিডিয়াতে নিজের ইমেজ রক্ষার জন্য তিনি এমন ধরনের বক্তব্য দিচ্ছেন। তবে কেউ কেউ বলছেন যে দেখেন, ইতিহাস ফিরে আসে। আপনি যে আগুনের খেলা শুরু করেছেন অথবা যেই বুলডোজার ঝড় শুরু হয়েছে বাংলাদেশে, এটা কখনো আমরা দেখি নাই। এইটা হয়তো ভবিষ্যতে আবারও আসবে কখনো কোনো এক সময়। সেই বুলডোজার ঘর বা ঝড় কার উপর দিয়ে যাবে সেটা নিয়েও টেনশন আছেন ভিপি নূর। তিনি বলছিলেন যে এই যে আগুনের খেলাটা, এটা কি অদূর ভবিষ্যতে আমার বাড়িতেই ফিরে আসবে না, এমন কোনো গ্যারান্টি আছে? কারণ যা ঘটছে এগুলোর দায়ভার এই মুহূর্তে যারা রাজনীতিতে আছেন তাদের সকলকে বহন করতে হবে মনে করেন। তো দিন শেষে যাই হোক, সরকারের এমন অবস্থান ঘিরে পাল্টাপাল্টি মন্তব্য আছে, বাট সরকারের জায়গা থেকে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে কোন ধরনের মবক্রেসি কারো উস্কানিতে যদি করা হয়, তাহলে সর্বোচ্চ পরিমাণ কঠোর ব্যবস্থা নেবে সরকার। দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।